হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হলো টেকসাই গাই চ্যানেলে। আমি অভ্র। আপনাদের সাথে আজকে আলোচনা করব আসুসের একটা নতুন ফোন নিয়ে। আসুস একটা অদ্ভুত কোম্পানি। বছরে তারা গোনাগুনতি 3-4টে ফোন নিয়ে আসে এবং প্রত্যেকটা ফোনই আলোচনা করার মতো, বলার মতো ফোন। আসলে আসুসের যে মোটিভটা থাকে, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগে, যে আমরা একটা প্রাইস সেগমেন্টে যে ফোনটা যেরকম আশা করি, ধরুন 20,000 টাকা দামে আমরা একটা ফোনের মধ্যে যা যা আশা করতে পারি, আসুস চেষ্টা করে সব কিছু আমাদের দেওয়া ওই ফোনে ওই দামে। মানে একটা 20,000 টাকার ফোনে আমরা বড় ব্যাটারি চাই, ভালো সাউন্ড চাই, ভালো ডিসপ্লে চাই, ভালো ক্যামেরা চাই, ভালো প্রসেসর চাই, সব চাই আমাদের। আসুসও চেষ্টা করে ওই 20,000 টাকার মধ্যে সব কিছু আমাদের দেওয়ার জন্য। এই জিনিসটা আসুসের একদম দারুণ লাগে আমার। আসুস তাদের জেনফোন 5G গত বছর যেটা লঞ্চ করেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর দিয়ে, সেই ফোনটা আমার ভীষণ পছন্দের ফোন ছিল। আমি আপনাদের বহুজনকে ওই দামে ওই ফোনটাকে রেকমেন্ড করেছি বারবার, কারণ ওই ফোনটা সত্যি একটা বলার মতো উল্লেখযোগ্য ফোন এবং আজও ওই ফোনটা ভ্যালু ফর মানি দেয়। তার সাকসেসর আসুস জেনফোন 6 আসুস নিয়ে এসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 দিয়ে। প্রসেসর নিয়ে তো বলার কিছু নেই, এখনকার দিনে ফ্ল্যাগশিপ লেভেলের সব ফোনে ওই প্রসেসর। কিন্তু আসুসের এই ফোনটা সরাসরি কম্পিট করবে OnePlus 7 এর সাথে। কিন্তু আসুসের এই ফোনটায় এমন কিছু জিনিস রয়েছে যেটা আসুস সরাসরি চ্যালেঞ্জ করতে পারে OnePlus 7 Pro-কে, এবং OnePlus 7 Pro-কে বলে বলে বিট করতে পারে সেসব জায়গায়। আসুন আজকে ডিটেলস আলোচনা করব সবটুকু নিয়ে। আর ভিডিও যদি এখনো লাইক করে না থাকেন, লাইক করুন, তারপর বাকি ভিডিওটা দেখুন। লাইক করলে একটু ভালো লাগে আর কি। তো আসুসের এই ফোনটাতে আমরা যা চাই সব পাই, এরকম একটা ব্যাপার। কারণ আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে কখনোই পাই না বড় ব্যাটারি, সবসময় থাকে কম ব্যাটারি। যতই আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নিন, যে কোনো ফোন নিন, ব্যাটারি সবসময় একটা উইক পয়েন্ট থাকে। কেন থাকে জানি না, কিন্তু আসুস এখানে এই খামতি পূরণ করে দিয়েছে। বিশাল 5000 mAh এর ব্যাটারি। আর কি চাই আমাদের? সবার আগে এই কথাটাই বলতে হয়। তার সাথে থাকছে কুইক চার্জ 4, টাইপ-সি পোর্ট, যা যা থাকার কথা, এবং 3.5mm জ্যাক বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ OnePlus ফ্ল্যাগশিপ হওয়ার চেষ্টায় সেই 3.5mm জ্যাক বাদ দিয়ে দিয়েছে। আসুসের এই ফোনটার ডিসপ্লের দিকে আসি, প্রথম থেকে শুরু করি আর কি। ডিসপ্লেতে এটা থাকছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে। এখানে একটু ডাউনগ্রেডেড, কারণ আমরা এইসব লেভেলের ফোনে সাধারণত সুপার অ্যামোলেড ডিসপ্লে পাই। কিন্তু এন্ড টু এন্ড ডিসপ্লে কোথাও এতটুকু নচ নেই, পাঞ্চ হোল নেই, কিচ্ছু নেই। এটা একটা থামস আপ করার মতো ব্যাপার। কিন্তু যেহেতু এটা আইপিএস ডিসপ্লে, তাই এই ফোনটাতে নেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এটাকে আবার আপনি ভালো বলতে পারেন বা খারাপ বলতে পারেন, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা একটা নতুন টেকনোলজি, যেটা এখনও ঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়নি। তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় স্লো কাজ করে। তার থেকে ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট অনেকেই পছন্দ করি আমরা। আমার যদিও ব্যক্তিগতভাবে পছন্দ সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্যামসাংয়ের কিছু ফোনে আছে। আপনারা কোনটা পছন্দ করেন, ইন ডিসপ্লে নাকি ব্যাক সাইডে নাকি সাইডে? কীরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করব। এই ফোনটার ডিসপ্লে হচ্ছে গরিলা গ্লাস 6 এর ডিসপ্লে, এবং গরিলা গ্লাস 6 মানে দুর্ধর্ষ ব্যাপার। আমি আপনাদের বলছি, আমি গরিলা গ্লাস 6 এর ফোন কয়েকদিন ইউজ করে দেখেছি, হাত থেকে 2-1বার পড়ে গেছে, অথচ ফোনে বিন্দু মাত্র কিচ্ছু হয়নি, একটা স্ক্র্যাচ পর্যন্ত আসেনি। ব্যাক সাইডেও থাকছে গরিলা গ্লাস 5 বা 6 এর প্রোটেকশন, এবং সেটা ভালো গ্রেডিয়েন্ট। এখন ব্যাক সাইড সব ফোনেই একটা কম্পালসারি ব্যাপার হয়ে গেছে, কারণ গ্লাস বডি হলে এটা হবেই, আমরা এটা জানি। এই ফোনটার সাউন্ড কিন্তু একটা বিশেষভাবে উল্লেখ করার মতো ব্যাপার, কারণ এর আসুসের 5G-তে আমরা দেখেছিলাম সাউন্ড কোয়ালিটি ভীষণ ভালো। ডলবি, অ্যাটম ডিজিটাল, কিসব টেকনোলজি ছিল, বড় বড় নাম, কিন্তু সাউন্ডের কোয়ালিটি নিঃসন্দেহে দারুণ। লাউডনেস বেশ ভালো, খুব ভালো, কিন্তু একদম টপ ক্লাস নয়, কিন্তু ভালো। এই ফোনটাতেও তাই। সাউন্ড কোয়ালিটি স্পিকারে একদম দুর্ধর্ষ, বলতেই হবে এটা। এই ফোনটাতে আসুস যা কিছু দিয়েছে, চেষ্টা করেছে সব কিছু ভালো কোয়ালিটির দেওয়ার, কারণ এই ফোনটাতে আসুস একটা বড় এক্সপেরিমেন্ট করেছে, যাবো সেই জায়গায়। এই ফোনটাতে আরও বলার মতো একটা জিনিস, এটা চলছে অ্যান্ড্রয়েড পাইয়ের ওপর ঠিকই, কিন্তু এতে দিয়েছে জেন UI 6, যেটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। অক্সিজেন ওএস আমাদের এই কারণে পছন্দ, যেতে নতুন ফিচার কিছু অ্যাড অন পাই আমরা, কিন্তু ফিলিংটা পাই স্টক অ্যান্ড্রয়েডের। জেনফোন UI যেটা আমরা এর আগে দেখেছি, একদম পছন্দ মতো ছিল না, ভালো ছিল না। আমার তো একদম ভালো লাগতো না, আপনাদের কারোর কি ভালো লাগতো? কিন্তু জেন UI 6 দুর্ধর্ষ করেছে, দুর্ধর্ষ। মানে এর আপলোডিং মানে সুপার ফাস্ট, লাইটনিং ফাস্ট হচ্ছে আপলোডিং টাইম। অপটিমাইজেশন বলুন, ইউজার এক্সপিরিয়েন্স বলুন, ফিলিং বলুন, যা কিছু বলুন, এটা কিন্তু একদম মানে টপ ক্লাস করেছে আসুস। এবার আসি এর সব থেকে বড় হাইলাইটেড ফিচার, এর ব্যাক সাইডের ক্যামেরা। ওটাই আসলে ফ্রন্ট সাইডের ক্যামেরা, স্যামসাংয়ের থেকে ইন্সপায়ার্ড, আর কিছু না। স্যামসাংয়ের একটা ফোন আমরা দেখেছিলাম না, রোটেটিং ফ্লিপ ক্যামেরা আসবে, স্যামসাং A80।
ঠিক সেরকম এই ফোনটাতেও রোটেটিং ফ্লিপ ক্যামেরা, একটু অকওয়ার্ড দেখতে, তবে একটা সুবিধা আছে, নচ নেই প্রথম কথা, দ্বিতীয়ত যে পপ আপ সেলফি ক্যামেরাগুলো থাকে সেই পপ আপ ক্যামেরাতে একটু ধুলো ময়লা পড়া, বালি ঢুকে যাওয়ার একটু সমস্যা হয়, পরিষ্কার করতে সমস্যা হয়। এই রোটেটিং ক্যামেরাটা কিন্তু যতটা জায়গা জুড়ে আছে একটু অকওয়ার্ড দেখতে লাগলেও এটা কিন্তু বিন্দুমাত্র পরিষ্কার করতে সমস্যা হবে না। এবং সব থেকে বড় কথা, এই রোটেটিং ক্যামেরাটা যে 48 মেগাপিক্সেল সোনি IMX586, এখানে বলি সোনি কিন্তু এই বছর প্রচুর ব্যবসা করে নিল, মানে 14,000-এর রেডমি নোট 7 প্রো তাতেও সোনি IMX586, আবার 50-60 হাজার টাকার দামের OnePlus 7 প্রো তাতেও সোনি IMX586। সোনি শুধু এই সেন্সার বেচেই বড়লোক হয়ে গেল, তাই জন্যই মনে হয় ফোন টোন আর বেচছে না। তো যাই হোক, কাজের কথায় ফিরি। তো এই ফোনটাতে এই সেন্সার দিয়ে আছে, এবং যখন আপনি ফেস আনলক করবেন বা যে কোনো সামনে সেলফি তুলবেন, কাজ করবেন, সামনের ক্যামেরাটা ওই পিছনের ক্যামেরাটা উঠে এসে সামনের ক্যামেরার কাজ করবে। এবং এটাতে ভালো ব্যাপারটা হচ্ছে এটা আপনি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন, মানে আপনি অর্ধেকটা তুলে থামিয়ে দিলেন, আরেকটু তুললেন, এই ব্যাপারটা আপনি ইচ্ছে মতো ওটাকে কন্ট্রোল করতে পারবেন। সেটা আপনি আঙুল দিয়েও কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার ক্যামেরার ওইখান থেকে একটা বাটন আছে সেটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এবং আরও ভালো ব্যাপার, এটা যেহেতু নড়ছে ক্যামেরাটা, তাই জন্য এটা মোশন সেন্সিংয়ের কাজ ভীষণ ভালোভাবে করতে পারবে। মানে যারা ব্লগিং করেন, যারা ইউটিউবে ভিডিও তোলেন, তাদের জন্য এটা মানে একদম পারফেক্ট চয়েস আর কি। আপনি ক্যামেরাটা একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়ে এদিক থেকে ওদিকে হেঁটে গেলেন, ক্যামেরা আপনার সাথে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিকে ফটো তুলে বেড়াবে, আপনি আউট অফ ফোকাস সহজে হবেন না। প্যানোরামা শটের সময় ওরকম আপনাকে ক্যামেরা বা ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ফটো তুলতে হবে না, কেঁপে যাওয়ার ভয় নেই। ক্যামেরা নিজে ঘুরে পুরো প্যানোরামা শটটা তুলে আপনাকে বলবে হ্যাঁ ভাই তুললাম। এবং এখানে একটা ডাউনগ্রেডেড ব্যাপার আছে, যেরকম ডিসপ্লেতে আমরা দেখলাম সুপার অ্যামোলেড ডিসপ্লে নেই, একটু ডাউনগ্রেডেড ব্যাপার, সেমনি ক্যামেরাতেও একটু ডাউনগ্রেডেড ব্যাপার আছে, যে এটাতে নেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তবে ভালো ব্যাপার যে 4K-তেও আছে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন, এবং যে ইমেজ স্টেবিলাইজেশনটা OnePlus-এর ফোনের থেকেও আমি বলবো অনেক ভালো করে এই আসুসের ফোনগুলোতে। Asus Zenfone 5G-তে ইমেজ স্টেবিলাইজেশন একদম মানে টপ লেভেলের ছিল, ইলেকট্রনিক্স ছিল কিন্তু টপ লেভেলের ছিল। এটাতেও আশা করি সেটা হবে, তাই জন্য খুব একটা অসুবিধা এটাতে হবে না মনে হয়। তবু এটা থাকা উচিত ছিল অবশ্যই অপটিক্যাল। এইসব করেছে কেন? একটু কস্ট কাটিংয়ের ব্যাপার তো এসেই গেছে। অ্যামোলেড ডিসপ্লেতে কস্ট কাটিং করেছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনে কস্ট কাটিং করেছে, কারণ এই ফোনটার দাম থাকবে কম। এই ফোনটার দাম থাকবে ইন্ডিয়ান কারেন্সিতে 30-35 হাজার রুপিস, আর বাংলাদেশে সেটা চলে আসবে আপনাদের 40-45 বা 50-এর কাছাকাছি। আপনি OnePlus 7 প্রো নেবেন না এই ফোনটার দিকে যাবেন? অবশ্যই এটা কিন্তু আপনাকে ভাবাবে। আসুস আমাদের ভাবায়, তার প্রত্যেকটা ফোন আমাদের এসে ভাবতে বাধ্য করে। তো এই ফোনটাতে এরকম ছোট ছোট ব্যাপারগুলোতে খুব সুন্দর করে নজর করা হয়েছে, যেটা OnePlus-এর ক্ষেত্রে আমি বলবো তারা ফ্ল্যাগশিপ হওয়ার চেষ্টা করতে গিয়ে সেই ছোটোখাটো সুন্দর ব্যাপারগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখেনি। এবং OnePlus-এর 7 বা 7 Pro এর ক্যামেরার কোয়ালিটি কিন্তু যত দিন যাচ্ছে তত এটা প্রকট হয়ে পড়ছে যে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয়, বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা কমপ্লিট প্যাকেজ নয়। কিন্তু সেখানে আসুস আমাদের এই ফোনটাতে একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছে বলে এই ফিলিংটা আমাদের আসছে। তো শেষ করার আগে আরেকটা ব্যাপার বলে নিই, যেটা ভুলে গেছি এতক্ষণ, সেটা হচ্ছে আসুসের এই ফোনটাতে একটা স্মার্ট কি আছে, মানে একটা ডেডিকেটেড কি আছে, যেটা সাইডে একটা বাটন, যেটা আপনি যে কোনো কাজের জন্য ইউজ করতে পারেন। ধরুন ওই বাটনটা আপনি এই কারণে ইউজ করবেন যে ওটা টিপলে আপনার ওয়ালপেপার পাল্টে যাবে, বা ওটা টিপলে আপনার পাবজিটা চালু হয়ে যাবে। পাবজি চালু হবে না, মানে ওটা আমি বললাম কিছু কিছু ফিচার আছে যেরকম চালু হবে, যেরকম আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে ওই বাটনটা টিপলে, ওই বাটনটা টিপলে আপনার ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে। এরকম যে কোনোভাবে আপনি ওটাকে কাস্টমাইজ করতে পারবেন, বহু অপশান আছে। তো একটা কাস্টমাইজড বাটন, একটা ডেডিকেটেড বাটন যেটা টিপলে হয়তো আপনার গান চালু হয়ে যাবে, এটা কিন্তু আসুস একটা ভালো কাজ করেছে। আসুস সবসময় তার গ্রাহকদের পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধার দিকে এই যে নজরটা দিচ্ছে, এটা কিন্তু বারবার প্রশংসা করতে হচ্ছে। আপনার কেমন লাগছে এই ফোনটা? আপনার কি মনে হয় ফোনটা যখন আমাদের হাতে আসবে কেমন হবে ফোনটা? আপনি কতটা আগ্রহী এই ফোনটা নিয়ে আমাদের জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই অবধি, বিদায়।